হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। চিড়িয়াখানার মানুষজন কই? আচ্ছা, আজকে দেখা যাক রমজানে আমাদের ক্লাস হয় কিনা। আমরা জানি না এখনো ঠিক। যদি হয় তাহলে তো হলোই, আর যদি না হয় তাহলে মনে হয় এটা আমাদের শেষ ক্লাস রোজার আগে। আর যদি রোজারটা হয় রোজার মধ্যে তাহলে তো হবেই। এখন বলো তো, আমরা আজকে তো ফার্স্ট পেপার ক্লাস, তাই না? লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে কারোর? মডেল কোয়েশ্চেন সলভ করেছিলাম, ঠিক না? আচ্ছা, আজকেও আমরা একটা মডেল কোয়েশ্চেন সলভ করব। তো তোমরা বইটা পড়ছো তো ভালো করে? বইটা না পড়লে কিন্তু তোমাদের আমার মনে হয় আর কি সমস্যা হবে, কারণ যেহেতু একটা বই দিয়েছে সেটার কিছু তো গুরুত্ব থাকেই, কাজেই তোমাদের পড়াই উচিত। এখন দেখো তো তোমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ কিনা, আসছে কিনা। দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ নাকি না? আমি তো তোমাদের কথা বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখা গেলে তো ভালো। পুরোটা এখনো আসে নাই। তো কোন প্যাসেজ আছে বলো দেখি। এই চ্যাপ্টার গুলা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে ডায়াসপোরার এগুলা, কনফ্লিক্টের এগুলা, ঠিক আছে? তো এখন দেখো, প্যাসেজ তো তোমরা সবাই কম বেশি জানোই, তারপরেও আরেকবার বলে দেই। এটা আমার সাথে সাথে একবার শুনো বা নিজেরাও পড়ো। Conflict can be described as a disagreement among groups or individuals characterized by antagonism and hostility. This is usually fueled by the opposition of one party to another in an attempt to reach an objective different from that of the other party. তার মানে কি, এখানে বলছে কনফ্লিক্ট বা মতানৈক্য বলা যায়, ঠিক না? যেখানে ঐক্য থাকে না। তো এই মতানৈক্য বা বিবাদ যেটা, সেটাকে আমরা বলতে পারি যে দল বা কোনো মানে একাধিক ব্যক্তির মধ্যে বিরোধিতা বা শত্রুতা দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত যে বিষয়টা, মানে একের সাথে আরেকটার মিলবে না। তো এইটা আরো বেশি বেড়ে যায় যখন হচ্ছে যে মানে এক পক্ষের প্রচেষ্টায় মানে আরেক পক্ষের বিরোধিতা যখন এটাতে ইন্ধন দেয়, মানে জিনিসটা আরো বেশি মানে কনফ্লিক্ট বা আরো বেশি খারাপ দিকে গড়ায়। মানে একজন এক কথা বলছে, ওই সেম বিষয়ে আরেকজন আরেক কথা বলছে, এরকম। The elements involved in the conflict have varied sets of principles and values, thus allowing a conflict to arise. আচ্ছা, তো এখানে বলছে যে যারা বা যে বিষয়গুলো মানে এই মতানৈক্য বা বিবাদের মধ্যে যে উপাদানগুলো থাকে, তাদের মধ্যে একটা বৈষম্যপূর্ণ মানে নীতিমালা বা মূল্যবোধ থাকে, যা বিবাদটির মানে কি বলে ওটাকে, অ্যারাইজ যে মানে তৈরি করতে বা উদ্ভব ঘটাতে ভূমিকা রাখে। Conflict can be defined in many ways, but one of the simplest is that it pertains to the opposing ideas
and actions of different entities resulting in an antagonistic state. আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে যে অনেক রকম সংজ্ঞা থাকতে পারে, তবে সবচেয়ে সাধারণ সংজ্ঞার মানে যেগুলো পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে যে এটা বিরোধমূলক একটা ধারণা আর কার্যাবলীর সাথে মানে সম্পৃক্ত, যেটা কিনা একটা এনমিটি তৈরি করে বা শত্রুভাবাপন্ন একটা পরিস্থিতি সৃষ্টি করে। আচ্ছা, তারপরে দেখো অ্যান্টাগনিস্টিক মানে আর কি শত্রুভাবাপন্ন, মানে যেটা সহনীয় না বা বন্ধুত্বপূর্ণ নয় এরকম। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ, মানে জীবনের অপরিহার্য অংশ। All of us possess our own opinions, ideas, and sets of beliefs. We have our own ways of looking at different scenarios. It may involve other individuals, groups of people, or a struggle within our own selves. তো এখানে বলছে যে আমরা সবারই মানে আমাদের সবারই নিজস্ব চিন্তা ভাবনা বা বিশ্বাসের জায়গা আছে এবং আমাদের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা। তো আমরা মাঝে মাঝেই দেখি যে আমরা অন্য মানুষের সাথে কনফ্লিক্টে জড়িয়ে পড়ছি, ঠিক আছে? বা অনেক সময় হয় নিজেদের মধ্যেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, মানে নিজের সাথে নিজের একটা কনফ্লিক্ট থেকে যায়, মানে নিজে একটা কোনো কিছুতে মন স্থির করতে পারছি না, এরকম হয়। তো consequently conflict influences our actions and decisions in one way or another. এই কথাটার মানে হচ্ছে যে ফলাফল স্বরূপ কি হয় যে কনফ্লিক্ট বা মতানৈক্য বা বিবাদ জিনিসটা আমাদের কাজ এবং আমাদের সিদ্ধান্তকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। Conflict comes naturally. The clashing of thoughts and ideas is a part of the human experience. It is true that it can be destructive if left uncontrolled. তো এটা বলছে কনফ্লিক্টের বিষয়টা খুব প্রাকৃতিকভাবেই হয়ে থাকে, যে চিন্তা ভাবনা বা আইডিয়ার মানে কি ধ্যান ধারণা, এই জিনিসগুলো হচ্ছে মানুষের অভিজ্ঞতার এক একটা অংশ, এবং এইখানে যে ক্ল্যাশটা লাগবে বা বিরোধিতা লাগবে সেটাও একটা অংশ। তো এটা সত্যি যে কনফ্লিক্টের বিষয়টা খুব ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক হয়ে যেতে পারে যদি এটাকে নিয়ন্ত্রণ না করা হয়। However, it shouldn't be seen as something that can only cause negative things to transpire. তো বলছে যে যেটাই হোক সবসময় কনফ্লিক্ট যে আমাদের নেগেটিভ অ্যাসপেক্ট বা মানে নেতিবাচক জিনিসই নিয়ে আসে তাও না, ঠিক আছে? It is a way to come up with more meaningful realizations that can certainly be helpful to the individuals involved. তো বলছে অনেক সময় দেখা যায় যে এই ছোটখাটো বিবাদ বা কনফ্লিক্ট এটা খুব মিনিংফুল রিয়েলাইজেশন নিয়ে আসে, মানে এমন একটা কিছু উপলব্ধি বা এমন একটা কিছু তুলে নিয়ে আসে কনফ্লিক্ট বা বিবাদের মাধ্যমে, যেটা কিনা যারা ইনভলভড ওই কনফ্লিক্টে, একাধিক পার্টি থাকতে পারে, একাধিক ব্যক্তি থাকতে পারে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে, বা যে বিষয়ে তারা তর্ক করছে বা বিবাদমান ওই জিনিসটার একটা ভালো দিক চলে আসতে পারে, মানে কথায় কথায় এমন কিছু পয়েন্ট উঠে আসতে পারে যেগুলো ঠিক করলে হয়তো ওই বিষয়টা অনেক ভালো দাঁড়াবে। Conflict can be seen as an opportunity for learning and understanding our differences. We can all live harmoniously despite conflicts as long as we know how to responsibly manage these struggles. তো এখানে বলছে যে আমাদের মানে যে বিবাদ সমূহ বা বিভেদ সমূহ সেটা বোঝার জন্য, শিক্ষার জন্য বিবাদকে সুযোগ হিসেবে দেখা যেতে পারে। মানে আমাদের একজনের আরেকজনের ডিফারেন্স আছে, তাই না? বা শিক্ষার বিভিন্নতা আছে, এই জিনিসগুলোকে বুঝতে হলে বিবাদকে একটা সুযোগ হিসেবে দেখা যেতে পারে। আর যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে এই জিনিসটাকে মানে কনফ্লিক্টটাকে ম্যানেজ করতে পারি বা সংঘাতগুলো নিয়ন্ত্রণ করতে পারি, ততক্ষণ পর্যন্ত এই কনফ্লিক্ট বা বিবাদ থাকা সত্ত্বেও আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি। হারমোনিয়াসলি মানে হচ্ছে মিলেমিশে থাকা। ওকে, এই তো গেল, এই হচ্ছে বিষয়। এইবার আসছে তোমাদের কাজ। বলো দেখি 1 নাম্বারটা কি হবে? What could be the closest meaning for conflict in the first paragraph? কোনটা হতে পারে এবার তোমরা বলো। হ্যাঁ, দেখা যাচ্ছে না? কেউ দেখতে পাচ্ছ না? মানে যে এমসিকিউ যেগুলো এগুলো দেখতে পাচ্ছ না?
আচ্ছা, কনফ্লিক্টের মিনিং কি হতে পারে? নাম্বার 1 অপশন হচ্ছে প্রপার এগ্রিমেন্ট বিটুইন টু অপোজিং পার্টিজ। নাম্বার 2 হচ্ছে a situation in which people, groups or countries are involved in a serious disagreement. Number 3, a congenial situation. Number 4, a authentic agreement between two groups. তাহলে এখানে কোনটা হতে পারে বলো? যে দেখতে পাচ্ছ সে বলো অ্যান্সার কোনটা? কনফ্লিক্টের মানে কি হতে পারে? এগুলো তোমরা সবাই পড়েছো, কাজেই প্লিজ তাড়াতাড়ি করো, আমরা জিনিসটা শেষ করি। হ্যাঁ, 2 নাম্বারটা। তারপরে বি নাম্বার কি? The word antagonism in the first paragraph refers to. অ্যান্টাগনিজম দিয়ে কি বোঝানো হয়? এটা পড়ানোর সময় বললাম। বলো দেখি এখানে কোনটা হতে পারে? ফিলিংস অফ না না না, অ্যামিকেবল মানে তো বন্ধু ভাবাপন্ন সম্পর্ক আর কি, অ্যামিকেবল রিলেশনশিপ। 2 নাম্বারও যা 4ও তাই। 1 নাম্বার তো গুড ফেথ। এনমিটি হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা কি এখানে অপশনে আছে? নাই, তার মানে 3 হবে। ফিলিংস অফ হেট্রেড, যখন শত্রুভাবাপন্ন মনোভাব থাকে, ঠিক আছে, তখন তার মধ্যে কি থাকে? ফিলিংস অফ হেট্রেড থাকে না? তোমার শত্রুকে কি তুমি পছন্দ করবা? সেটাই। আচ্ছা, তার মানে অ্যান্সার হচ্ছে 3, ফিলিংস অফ হেট্রেড। আচ্ছা, সি নাম্বারটা কি? দ্য ওয়ার্ড হস্টাইলিটি ইন লাইন 2 ক্যান বি রিপ্লেসড বাই হোয়াট? হস্টাইলিটি মানে কি? হস্টাইলিটি কথাটার মানে হচ্ছে বৈরিতা বা শত্রুতা, ওই যে এনমিটি যেটা, সেটাই। অ্যান্টিপ্যাথি, এনমিটি এগুলোই। তাহলে কোনটা হবে? আমি কিন্তু অ্যান্সার বলেও দিলাম, তাও মেয়েগুলো বলে না, আল্লাহ। সি নাম্বার অ্যান্সার কোনটা? হ্যাঁ, তো সেটা তোমাদের বলতে হবে তো। ডি নাম্বার, কনফ্লিক্ট ইজ ড্যাশ অ্যামাং গ্রুপস আর ইন্ডিভিজুয়ালস, এটা কি হবে বলো? অ্যান এগ্রিমেন্ট, আ ডিসক্রিপেন্সি, আ কন্ট্রাক্ট, আ প্যাক্ট, কোনটা হবে? হ্যাঁ, 2 নাম্বারটা হবে, আর ডিসক্রিপেন্সি মানে একটা বিবাদ বা মতের পার্থক্য। ঠিক আছে? বাকিগুলা কিন্তু এগ্রিমেন্ট মানে কি? যে মতৈক্য মানে একটা ঐক্যে পৌঁছানো, কন্ট্রাক্ট, প্যাক্ট এগুলো মানে চুক্তি বা কিছু এরকম বোঝায়। তো ডিসক্রিপেন্সি হবে ডি নাম্বারের অ্যান্সার। তারপর ই কি? দ্য বেস্ট সিনোনিম অফ পার্টেইন ইজ? আচ্ছা, পার্টেইন মানে হ্যাঁ, রিলেট, হ্যাঁ ভেরি গুড, মানে সম্পর্কযুক্ত হওয়া বা এরকম। তাহলে এখানে রিলেট হবে ই নাম্বারটা। ই নাম্বারের অ্যান্সার হচ্ছে টু রিলেট। ওকে, এখানে কোয়েশ্চেন আছে। অ্যাকর্ডিং টু ইউ হোয়াট ক্যান বি দ্য ডেফিনেশন অফ কনফ্লিক্ট? বলো দেখি একজন, কনফ্লিক্টের ডেফিনেশন কি হতে পারে? এই যে আপনারা চুপ করে থাকেন কেন? একটু চেষ্টা করতে হয় না? আমি জানি পরীক্ষাতে তোমরা লিখবা সাজায় গুছায়, কিন্তু এখন একটু বলতে হবে তো, তোমাদের কি মনে হচ্ছে সেটাই তো বলবা। হুম, অ্যামাং গ্রুপস আর ইন্ডিভিজুয়ালস, তাই না? এটার সাথে আরো অনেক কিছু বলা যায়, যে বাই হচ্ছে অ্যান্টাগনিজম অ্যান্ড হস্টাইলিটি, মানে এগুলো তো সাথে থাকে, তাই না? আচ্ছা, যাই হোক, অ্যাটলিস্ট কেউ বলেছো বা বুঝতে পেরেছো জিনিসটা, এটা হচ্ছে কথা। ই নাম্বার কোয়েশ্চেনটা দেখো, কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশনস ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার। এই কথাটার মানে কি এক্সপ্লেন করতে বলছে, বলো দেখি। কনফ্লিক্ট কিভাবে আমাদের ডিসিশন এবং অ্যাকশনকে কিভাবে প্রভাবিত করে? বেশি কঠিন হয়ে গেল? আচ্ছা,
অ্যাকচুয়ালি একটু চিন্তা করো তাহলেও তো হয়। কনফ্লিক্ট কি করে? ইট রেফার্স টু দ্য অপোজিং আইডিয়াস অ্যান্ড অ্যাকশনস অফ ডিফারেন্ট কি বলা যায় এন্টিটিস, মানে এন্টিটিস বা পার্টিস যেটাই বলি, রেজাল্টিং ইন অ্যান অ্যান্টাগনিস্টিক সিচুয়েশন। ঠিক না? মানে কনফ্লিক্টের মানেই কি, যে একাধিক সত্তা বা একাধিক পক্ষের মধ্যে একটা অপোজিং আইডিয়া বা বিপরীতধর্মী আইডিয়া নিয়ে একটা শত্রুভাবাপন্ন পরিস্থিতি তৈরি করে বা বিরোধী পরিস্থিতি তৈরি করে। তারপরে ইট মে ইনভলভ আদার ইন্ডিভিজুয়ালস, গ্রুপস অর পিপল, যারা কিনা কি করছে, স্ট্রাগলিং উইদিন, অথবা বলা যায় যে মানে তারা একজন আরেকজনের সাথে স্ট্রাগল করছে বা স্ট্রাগলিং উইদিন দেমসেলভস, মানে নিজেদের মধ্যে হচ্ছে। এখন এই স্ট্রাগলটা করতে করতে বা এই জিনিসটা নিয়ে ভাবতে ভাবতে বা একজন আরেকজনের সাথে মতপার্থক্যের মাধ্যমে যেটা আসবে, যে কোনো একটা সার্টেন ডিসিশনে তো আসবে। তো একজনের অপোজ করতে গেলে আমাদের নিজস্ব কিছু ডিসিশন আছে, নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, সেটা আমরা সামনে নিয়ে আসি। সেটাই যে ইন দিস ওয়ে কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশনস ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখানে তোমরা কোয়েশ্চেনগুলো দেখেছো, এগুলা নিজেরা লিখবে বাসায়। শুধু এটার জন্য না, প্রত্যেকটা মডেল কোয়েশ্চেনই তো আমি দেখাই, সবগুলো তো আর এখানে বলা হয় না বা শোনা হয় না। এগুলো তোমরা লিখবে সবাই নিজেরা বাসায়, বা তোমাদের কাছে টেস্ট পেপার আছে, সেটাও তোমরা সলভ করতে পারো। এখানে বলো, এগুলা সব যে বই থেকে, তোমরা কি বুঝতে পারছো সেটা? বলো দেখি কি হবে। আ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান ড্যাশ ফর্ম অফ আর্ট। এখানে কিছু ক্লু দেওয়া আছে, ওইটার ফর্ম চেঞ্জ করে নিতে হবে যদি দরকার হয়। তাহলে ক্রাফট ওয়ার্ক কি? অ্যান্ড ড্যাশ ফর্ম অফ আর্ট। অ্যান আছে, তার মানে এ দিয়ে শুরু একটা কোনো শব্দ হবে, বা ই দিয়ে, মানে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। তাহলে কোনটা হয় এখানে? বলো। রিফ্লেক্ট মানে প্রতিফলিত করা। অ্যাপ্রিসিয়েশন মানে কি? প্রশংসা। ইনজেনুইনিটি মানে হচ্ছে সঠিকতা, বা কোনো এখানে ২ নম্বরই নাই এটা। অ্যাপ্লাইড মানে কি? অ্যাপ্লাই মানে হচ্ছে প্রয়োগ, প্রায়োগিক। ঠিক আছে? অ্যাপ্লাই মানে প্রয়োগ করা, বা এটার যদি চেঞ্জ হয় তাহলে প্রায়োগিক হবে। মোটিভ মানে কি? মানে স্টাইল বা ধরন যেটা। ইন্টিমেসি মানে নিকট, মানে ঘনিষ্ঠতা। টাচ মানে স্পর্শ। সিগনেচার মানে কি? সিগনেচার মানে একটা স্বাক্ষর হতে পারে, আরেকটা হতে পারে যে কোনো স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য সূচক। যেমন বলা যায় প্রত্যেকটা জিনিসেরই কিছু সিগনেচার বিষয় থাকে। যেমন আড়ং-এর একটা নিজস্ব মানে বৈশিষ্ট্য থাকবে, বা প্রত্যেকটা মানুষেরও একেকজনের লেখার মধ্যে একেকজন অথরের একেকটা সিগনেচার পয়েন্ট থাকে, যে তার লেখায় ওই জিনিসটা সে তুলে ধরে। আর নকশিকাঁথা তো নকশিকাঁথাই। এখন ঝটপট বলো তো বাবা, কি হবে ১ নাম্বারটা? A craftwork is an dash form of art. A social and cultural product dash ১ নম্বর কি হবে? শুনতে পাই। Reflect না। A craftwork is an applied form of art. A social and cultural product dash the inclusive nature of folk imagination. বি নাম্বারটা কি হয়? এইখানে রিফ্লেক্টিং হবে, যে ক্রাফট ওয়ার্ক হচ্ছে একটা অ্যাপ্লাইড ফর্ম, মানে প্রায়োগিক একটা ফর্ম শিল্পের, যেটা কিনা কি করে? ফোক ইমাজিনেশন বা পল্লী জনসমাজের একটা তাদের চিন্তা ভাবনা, কালচার, বৈশিষ্ট্য জিনিসগুলোকে ফুটিয়ে তোলে, রিফ্লেক্ট করে। তাহলে বি নাম্বারটা রিফ্লেক্টিং হবে। তারপর বলো, আ ক্রাফট ওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজন্ট বিয়ার দ্য ড্যাশ অফ ইটস মেকার। কি করে? রিটেইনস আ পার্সোনাল ড্যাশ। ডাজন্ট বিয়ার দ্য কি? কি বিয়ার করে না? এখানে আছেই কি কি শব্দ, একটু চেষ্টা করো তাহলে তো তোমরা বুঝতে পারো। মেকারের কি বিয়ার করে না?
এই চ্যাপ্টারগুলো যদি তোমরা পড়ে থাকো তাও তো বোঝার কথা। It doesn't bear the signature of its maker, মানে যে তৈরি করে তার সিগনেচার কিন্তু ওখানে থাকে না, কে তৈরি করছে ওটা ওখানে মুখ্য বিষয় থাকে না। retains a personal, ডি নাম্বার কি? বলো তো একজন, বলো। হ্যাঁ, টাচ হবে, মানে এই জিনিসটাতে কোনো কি থাকে না, ব্যক্তিগত স্বাক্ষর থাকে না, কিন্তু একটা মানে হাতের ছোঁয়ার মতন বিষয় থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। when we look at 30-year old, এখানে কি হবে? এটা খুব ইজি, বলো। 30 বছর বয়স, হ্যাঁ নকশি কাঁথা। 30 বছর পুরনো নকশি কাঁথা যখন দেখি, we wonder at its dash and designs that point to the artistic dash of the presence of the maker in dash। এটা অনেক বড় সেন্টেন্স, একটু একটু করে ভেঙে ভেঙে দেখো। আমরা কি দেখে পুলকিত হই বা খুব অবাক হই? এফ নাম্বারটা কি হবে? কেউ বলে না। আল্লাহ, তোমরা কি গো, এই জিনিসগুলো তো অনেক পুরানা বাবা। অফ ইটস মোটিভস, মানে এটার যে ধরন বা স্টাইল সেটা দেখে আমরা খুব বিস্মিত হই। অ্যান্ড ডিজাইনস দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ড্যাশ অফ দ্য প্রেজেন্স অফ দ্য মেকার। আচ্ছা, আর্টিস্টিক কি? আর্টিস্টিক ইনজেনুইন, না না, সিগনেচার একবার হয়ে গেছে, সিগনেচার শুরুতেই হয়ে গেছে। আর্টিস্টিক ইনজেনুইনিটি, ঠিক আছে। যা একটা স্বকীয়তা থাকে সেই জিনিসটা, বা তাদের মানে একটা বিস্ময়ও কাজ করে। যে আর্টিস্টিক ইনজেনুইনিটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ইন, কি হবে? ইন ইট, ভেরি গুড, ভেরি গুড। যে এই জিনিসের মধ্যে মেকারের প্রেজেন্সটাকে আমরা খুঁজে পাই, মানে ধরে নিই, যখন আমরা 30 বছর বয়সী পুরানো নকশি কাঁথাটা দেখি, ওখানে কোনো সিগনেচার থাকে না, তারপরে আমরা ফিল করতে পারি, সেটা বলছে। দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম or any other details about her doesn't take anything away from our dash of the artist। এখানে কি হবে? যে তাদের নাম ধাম কিছু জানি না, কিন্তু এটা আমাদের কি নিয়ে নিতে পারে না, ওই কাজটার প্রতি বা ওই আর্টিস্টের প্রতি কোন জিনিসটা আমাদের থেকে কেড়ে নিতে পারে না। আর তো খুব বেশি বাকিই নাই, এখানে দেখলেই তো বুঝতে পারার কথা। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন, মানে আমরা যত যাই দেখতে পাই বা না পাই, এই জিনিসটা আমরা হাতে ধরলে পরখ করলেই মানে ইয়ের জন্য ওই শিল্পীর প্রতি যে প্রশংসা সেটা আমাদের থেকেই যায়, দেখতে পাচ্ছি না বলে কোনো কিছু চলে যাচ্ছে না। ইনডিড দ্য ড্যাশ nature of the katha and the tactile feeling it generates animate the work and make it very inviting। Indeed the dash nature of the katha, কোন নেচার? কাথার কোন বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে? একটাই বাকি আছে, বলো তো কোনটা হবে? সবগুলো হয়ে গিয়েছে, একটাই বাকি আছে, সেটা কোনটা একটু বলো তো। এই জিনিসটা তো আটকানোর কথা না, লাস্টেরটা। ইনডিড দা কি নেচার, এখানে কোনটা হবে? ইনজেনুইনিটি হয়ে গিয়েছে বাবা। ইন্টিমেট নেচার, দেখো শুধু ইন্টিমেসিটাই বাকি আছে ক্লুতে, আর সবগুলা দেওয়া শেষ, তাহলে ইন্টিমেট নেচার হবে। ঠিক আছে, আচ্ছা এবার উইদাউট ক্লুজটা দেখো।
Kuakata is one of the dash spots which allows a visitor to dash both the sunrise and sunset from the beach. Is one of the key spots হতে পারে। এটা তো উইদাউট ক্লু অনেক কিছু হতে পারে, বলো তো। কি বেস্ট? আচ্ছা বেস্ট না, এটা বেস্টটা ভালো হয় না। এখানে হয় ওয়ান্ডারফুল দিতে পারো বা ইউনিক দিতে পারো, ঠিক আছে, যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই দেখা যেতে পারে, তার মানে এটা একটা ভিন্ন জায়গা না, সেই জন্য বেস্ট না দিয়ে মানে বেস্ট বললে তো একদম বেস্টই হয়ে যায়। তো ওয়ান্ডারফুল বা ইউনিক এরকম কিছু দিতে পারো। হুইচ অ্যালাউজ আ ভিজিটর টু, কি হবে এখানে? ওয়াচ, ভেরি গুড। ওয়াচ হতে পারে, সি হতে পারে, উইটনেস হতে পারে, বি নাম্বার। আচ্ছা এরপরে দেখো, দ্যাট পারহ্যাপস মেক কুয়াকাটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্যাশ বিচেস। কি বিচেস? কিরকম বিচ? ওয়ান্ডারফুল হতে পারে, অ্যাট্রাকটিভ হতে পারে, ঠিক আছে, ওয়ান্ডারফুল বা অ্যাট্রাকটিভ। ওকে, দ্য লং অ্যান্ড ওয়াইড বিচ অ্যাট কুয়াকাটা হ্যাজ আ টিপিক্যাল ড্যাশ সেটিং। এটা কি হতে পারে? টিপিক্যাল মানে সাধারণত, মানে সাধারণ, এটা এটা কি ন্যাচারাল তো, তাই না? তাহলে টিপিক্যাল ন্যাচারাল সেটিং, ঠিক আছে, টিপিক্যাল ন্যাচারাল সেটিং। দিস ড্যাশ বিচ স্লোপস জেন্টলি ইনটু দ্য, বলো এখানে কি হবে? দিস কি বিচ স্লোপস জেন্টলি ইনটু দ্য বে অ্যান্ড বেদিং দেয়ার ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ ইজ সুইমিং অর ডাইভিং। তাহলে ই নাম্বারটা কি হবে? বিচ কেমন হয় বলো তো? এটার সাথে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। বিচ কেমন হয়? সৈকত কেমন হয়? আচ্ছা স্যান্ডি বিচ বলতে পারো এখানে, যে আস্তে আস্তে কি হয়, স্লোপ হয়, মানে ঢাল হয়ে আসছে। স্যান্ডি বিচ দিতে পারো, আমার মনে হয় বিউটিফুল বিচ দিলেও সমস্যা হবে না, ঠিক আছে, কিন্তু একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, সেটাই তোমরা বলছো না, কেন বলছো না? জানো তো অ্যাডজেক্টিভ। অ্যান্ড বেদিং দেয়ার ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ সুইমিং। আচ্ছা এখানে কি হতে পারে, মানে ওইখানে গোসল করা, সাঁতার কাটা বা ডুব দেওয়া সবগুলোই খুবই কি, অ্যাজ ড্যাশ অ্যাজ সুইমিং, মানে সবগুলোই সমানভাবে কি হতে পারে, আনন্দদায়ক। তাহলে এখানে কি হবে? এফ নাম্বারটা কি হতে পারে বলো তো? হ্যাঁ প্লেজেন্ট হবে। হ্যাঁ প্লেজেন্ট হবে, ঠিক আছে। কুয়াকাটা ইজ ট্রুলি আ ভার্জিন বিচ অ্যান্ড আ স্যাংচুয়ারি ফর ড্যাশ উইন্টার বার্ডস। এখানে কি হবে? মানে একটা অভয়াশ্রমের মতন কাজ করে অতিথি পাখিদের জন্য। তাহলে স্যাংচুয়ারি যে বললাম অভয়ারণ্যের মতন, মানে যেখানে নিরাপদ আশ্রয়, ঠিক আছে, অ্যান্ড আ স্যাংচুয়ারি ফর ড্যাশ উইন্টার বার্ডস। উইন্টার বার্ডসরা কি হয় বলো তো? শীতকালীন পাখিরা সাধারণত কি হয় আমাদের দেশে? ওরা হ্যাঁ অতিথি পাখি তো বুঝলাম, তাহলে ইংলিশে ওটা কি হবে? ওরা কি আমাদের দেশের? তাহলে তার আগে কি বসবে? মাইগ্রেটরি বাবা, স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, কারণ ওরা তো আমরা অতিথি পাখি বলি, সেইটার ইংরেজি করলে মাইগ্রেটরি বার্ডস আসে, কারণ ওরা আমাদের দেশে অন্য দেশ থেকে মাইগ্রেট করে আসছে। অন্য দেশে শীতে মানে এত অসহনীয় শীত পড়ে যে আমাদের দেশে শীতকালে একটু আসলে আরাম পায় ওরা। আচ্ছা, ড্যাশ boats plying in the Bay of Bengal with dash sails, surfing waves and the lines of dash trees add to the vibrant colors of Kuakata. আচ্ছা এইচ নাম্বারটা কি হবে? ড্যাশ boats plying in the Bay of Bay কি হবে? কোন নৌকা চলে ওখানে বলো তো? নৌকায় চড়ে কি হয়? কি ধরনের নৌকা চলে সমুদ্রের মধ্যে ওখানে?
জানো না নৌকা দিয়ে করেটা কি ওরা, বলো তো? শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ না তোমরা? হ্যালো? সব হ্যাঁ বলো তাহলে এখানে কি হতে পারে? এইচ নাম্বারটা কি হতে পারে? মাছ ধরা নৌকা বাবা। সমুদ্রে নৌকা চলে, ওরা কি করে? ওরা তো মাছই ধরে, তাই না? তাহলে এনে কি হবে এইচ নাম্বারটা? হ্যাঁ, ফিশিং বোটস হবে। আরে, ফিশিং বোটস ফ্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল উইথ কি? পালগুলো কেমন হয়? অনেক রঙিন হয় না? তোমরা পড়ো না, বইপত্র একদম পড়ো না। The Bay of Bengal with colorful sails, surfing waves and the lines of coconut trees. দেখা যাবে এটা যদি তোমাদের জিজ্ঞেস করি তাও তোমরা কমন সেন্স দিয়ে বলতে পারবা না যে ওখানে নারিকেলের শাড়ি থাকে। এটাও তোমরা চুপ করেই থাকবা। কি একটা অবস্থা আল্লাহ গো। এখানে দেখো রেড ক্রসের কথা বলা হচ্ছে। তাহলে শুরুতেই কোন লাইনটা বসতে পারে বলো দেখি? 3 নাম্বার, হ্যাঁ। এটা হচ্ছে introductory line. The Red Cross is an international organization that works to relieve the sufferings caused by natural disasters and to help the victims of war. ঠিক আছে? 3 নাম্বার। তারপরে কোনটা বসে? দেখো একটু পরেই দেয়া আছে দ্য হেডকোয়ার্টার্স, মানে হেডকোয়ার্টার নিয়ে কথা বলা আছে। ঠিক আছে? তার মানে নাম্বার 5 হবে। The headquarters of the Red Cross is in Geneva, a city in Switzerland. ওকে? আচ্ছা। এরপরে কি? এটা কে প্রতিষ্ঠা করেছিল বা এটার আর কি কি ইতিহাস আছে সেগুলা একটার পর এক বসে থাকবে না? হ্যাঁ। It was founded by a Swiss called Jean Henry Dunant. তারপরে কি হবে? 8 নাম্বার। 8 নাম্বার Dunant had witnessed, আচ্ছা। হ্যাঁ হতে পারে। এই জিনিসগুলো একটু কনফিউজিং। আমার মনে হয় হতে পারে। তবে আমি যখন যেটা করেছি এইখানে এরকম ভাবে দেওয়া যে দ্য ফ্ল্যাগ, হ্যাঁ, দ্য ফ্ল্যাগ ফর দ্য রেড ক্রস ওয়াজ অলসো চোজেন বাই ডোনাল্ড। ঠিক আছে? তো আমার মনে হয় বর্ণনায় একটু এদিক সেদিক হলে সমস্যা নাই, কিন্তু এখন যেভাবে দেওয়া টিচাররা তো ওইভাবেই চেক করবে, বা এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়, এটাও একটা বিষয়। তারপরে কোনটা হয় বলো? ফ্ল্যাগের এটা গেল। 7 নাম্বার হবে যে ফ্ল্যাগটা কি রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আর রেড ক্রস অন আ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, 7 এর পর তাহলে কোনটা হবে? 2 না, 9 নাম্বার। দ্য কালার্স আর দ্য রিভার্স অফ দ্য সুইস ফ্ল্যাগ। দেখো ফ্ল্যাগ নিয়ে কথা বলা কিন্তু এখনো শেষ হয় নাই, ওটাকে শেষ করবা তো? তারপর 2 নাম্বার হবে। ইন মুসলিম কান্ট্রিজ হাউএভার দ্য ফ্ল্যাগ ইজ আ রেড ক্রিসেন্ট অন আ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এরপরে 8 নাম্বার হবে। দেখো তো, Dunant had witnessed the terrible plight of the wounded at a fierce battle in 1859. 8 নাম্বার। এরপরে কোনটা? কোনটা হতে পারে? আর 2টা বাকি আছে। 1 আর 4। এখানে কোনটা হতে পারে? আগে কোনটা হবে?
আগে 1 নাম্বারটা হবে যে 5 years later the first Geneva Convention was called to establish a code of conduct for nations at war. মানে যুদ্ধের একটা নীতিমালা তৈরি করছিল। এরপর লাস্টেরটা কোনটা? 4 যে do not হ্যাঁ obtained the convention's agreement that both the wounded soldiers and the victims of natural disasters will get medical services free whatever their nationalities are. ঠিক আছে? আর এই যে এখানে কিছু এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? এখানে দেখো ফুড অ্যাডাল্টারেশনের পর প্যারাগ্রাফ আছে আর একটা স্টোরি আছে আর একটা কি লিখতে বলছে? লেটার লিখতে বলছে। ঠিক আছে? এই হচ্ছে আজকের মতন গেল। কিন্তু আপনারা যে কোনো কিছু জিজ্ঞেস করলে কথা বলতে চান না এটা তো খুবই বাজে অভ্যাস আসলে। যাই হোক আমাদের ক্লাস এখনই শেষ হয়ে যাবে আসলে। তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ক্যাডেট কলেজ আছে না? ক্যাডেট কলেজের সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার আর উইথ ক্লুজ উইদাউট ক্লুজ টেস্ট পেপার ঘেটে এগুলো তোমরা হোমওয়ার্ক করবা। ক্যাডেট কলেজের যতগুলো আছে সবগুলা। ঠিক আছে? এখানে এর মধ্যে যদি তোমরা এগুলো করে ফেলো আমার মনে হয় একটা ভালো প্র্যাকটিস হবে। শুনতে পেয়েছো মেয়েরা? কি বললাম আমি? কি বলেছি? তোমরা বলো। হ্যাঁ তোমরা বলো। হ্যাঁ এই 3টা আইটেম সবাই ক্যাডেট কলেজে সবগুলো করে ফেলবা। ঠিক আছে? যাই হোক আমাদের উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পরপর যে 4-5 যে আইটেম দুইটা থাকে সেই দুইটা। ঠিক আছে? বুঝতে পেরেছো? এই যে শূন্যস্থান পূরণ দুইটা প্র্যাকটিস করালাম না, এরকম যে দুইটা আইটেম উইথ ক্লুজ একটা আর একটা উইদাউট ক্লুজ থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর, এই দুইটা আইটেম আর কোয়েশ্চেন অ্যান্সার এগুলো প্র্যাকটিস করবা, কারণ কোয়েশ্চেন অ্যান্সারে তোমরা একটু পারো না। এই জিনিসটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তো নেক্সট ক্লাসের মধ্যে এই জিনিসটা হোমওয়ার্ক করে ফেলবা, ক্যাডেট কলেজের এগুলো। আর যেহেতু এখন আর কোনো কাজ নাই সবাই সব সাবজেক্টের জন্য শুধু প্র্যাকটিস করবা টেস্ট পেপার দেখে দেখে, আর ইংলিশের জন্য তো বটেই, কারণ এখানে মুখস্থ ওইভাবে কিছু থাকে না। প্র্যাকটিস করবা, জিনিস ঠিক হয়ে যাবে সবকিছু। কেমন? আজকে তাহলে আমরা এখানেই শেষ করি, আমাদের এখন এমনিতেও ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী সপ্তাহে দেখি আমাদের ক্লাস হয় কিনা, তাহলে আবার দেখা হচ্ছে। আর যদি ক্লাস নাও হয় তোমাদের জন্য এটা অটোমেটিক হোমওয়ার্ক, যে যত বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলো তোমরা প্র্যাকটিস করে ফেলবে। ঠিক আছে? সব আইটেম। এমনিতে তো 1 সপ্তাহের জন্য হোমওয়ার্ক থাকলো ক্যাডেট কলেজের গুলো, আর তাছাড়া বোর্ড কোয়েশ্চেন যতগুলো বোর্ড পারো সব আইটেম সলভ, সব বলতে তোমাদের যেগুলো আছে সব মানে সব না, তোমাদের সিলেবাস রিভাইজড সিলেবাসে যেটা কম কম করে দিয়েছে যে আইটেমগুলো আছে সেগুলো সব করবে। কেমন? তারপর প্রত্যেক বোর্ডের প্রথম 5টা করে যেই কলেজগুলো আছে সেখান থেকে করবা। বুঝা গেছে? এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, বা এই কাজটা তোমরা এমনিতে এভাবে প্র্যাকটিস করবা। ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে আমরা শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।